দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিশ্বলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে দেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা কিন্তু প্রতিদিন দুপুর 1টা থেকে আপনাদের সঙ্গে হাজির হই এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে কয়েকজন অতিথি যুক্ত থাকেন। দর্শক আজও আমরা আলোচনা করতে চাই, আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু বাংলাদেশের কয়েকটি সরকারি সংস্থার উদ্যোগে লন্ডন এবং ম্যানচেস্টার সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বিনিয়োগ সম্মেলন। সেই বিনিয়োগ সম্মেলনগুলোর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বিনিয়োগ সম্মেলন শুধু তো হলেই হবে না, তার পরবর্তীতে এসে আসলে কি করে বাংলাদেশে সত্যিকার অর্থে বিনিয়োগ বাড়ানো যায়, কি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরকে যুক্ত করা যায়, কি করে অন্যান্য যারা বড় বড় বিনিয়োগকারী রয়েছেন বিশ্বের তাদেরকে সত্যিকার অর্থে নিয়ে আসা যায়, সেইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক আজকে আমরা কথা বলতে চাই লন্ডন বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করেই। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হবেন এই বিষয়ে কথা বলতে। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, তিনি আপনারা চেনেন কমিশনার বিএসইসি, যারা মূলত আয়োজন করেছিলেন প্রধানতম সেই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের মধ্যে তিনি কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন, তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। এরই মধ্যে যুক্ত হয়েছেন লন্ডন থেকে, লন্ডনে আপনারা এখন জানেন সকালের সময়, এই সময়ও কষ্ট করে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব রফিক হায়দার আপনাকে। আপনি পরিচালক BBCCI ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তিনি একই সাথে সভাপতি ইম্পোর্ট অ্যাসোসিয়েশন ইউকের। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ব্যারিস্টার AM মাসুম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তিনি একজন প্রখ্যাত আইনজীবী এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক, তিনিও ছিলেন লন্ডন সামিটে। আমরা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই। শুরুতেই জনাব রফিক হায়দার, আপনাদের শহরে যেখানে আপনারা এখন আসলে প্রতিষ্ঠিত, সেই শহরে বাংলাদেশের কয়েকটি সরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনিয়োগ সম্মেলন। সেই সম্মেলনে আসলে আপনাদের যারা ব্যবসায়ী কমিটিতে রয়েছেন তারা কতটুকু ইন্টারেস্টেড, এবং আপনি একটু বলবেন যদি আমাকে যে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা কি ধরনের বাধা বা প্রতিবন্ধকতা দেখতে পান, যেগুলো দূর করলে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আরো উৎসাহিত হবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের বিয়ারকে, বিশেষ করে এই সময় উপযোগী একটি প্রোগ্রাম নিয়ে আসছেন, যেটা কারেন্টলি আপনারা আমাদের এখানে গেস্ট যারা আসছেন ওনারাই ছিলেন। একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করতে হবে যে আজকে থেকে 20 বছর আগের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ এক জায়গা না। তেমন ভাবে আমরা যারা এখানে বিভিন্ন ভাবে এখানে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এত সহজভাবে এখানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ছিল না। আমরা যখন বাংলাদেশ থেকে এসে এখানে লেখাপড়া করে আমাদের ফ্যামিলি নিয়ে আরো যারা এখানে আমাদের মুরব্বিরা ছিলেন, ওনারা কিন্তু একটা ভিত তৈরি করে গিয়েছেন। সুতরাং এই ভিতের উপর দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান থেকে বর্তমান অবস্থানকে সুদৃঢ় করার জন্য অনেক চেষ্টা করে। বর্তমান অবস্থা এবং বাংলাদেশের অবস্থা এখন তুলনামূলক, আপনি এখানে যারা বিজনেস করতেছেন তাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সুতরাং বর্তমান এই যে আপনার কিছুদিন আগে যে আপনার সেমিনার হয়ে গেছে, বাংলাদেশ থেকে যে অথরিটি আসছিলেন এখানে, ওনাদের দায়িত্ব রয়ে গেছে এবং সময় উপযোগী। এই জন্যই বললাম এখানে সবাই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অনেকের ইচ্ছা আছে এখানে যারা প্রতিষ্ঠিত তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায় এবং নিজের ব্যবসার জন্য অনেক সময় তাদের ইনভেস্টমেন্ট করবে, এইটাই আমরা মনে করি। কিন্তু আমি একটা আশার অবস্থা দেখতেছি এভাবে যে বর্তমানে বাংলাদেশের বাইরে বিশ্বের যারা অন্যান্য মেইন স্ট্রিমের আছে তাদের কিন্তু বাংলাদেশে এই আপনার ইনভেস্ট করার মতো সুযোগ রয়ে গেছে, বিকজ অফ এই যে আপনার ব্রিজটা তৈরি হয়ে গেছে যে আমরা যারা এখানে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত তাদের সাথে মেইন স্ট্রিমেরও ব্যবসা আছে। সুতরাং বর্তমান এই অবস্থায় আমাদের একটা সময় উপযোগী সেমিনার হয়ে গেছে, এটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে এবং রাখতে গেলে অথরিটির যেগুলা আপনার সমস্যা আছে ওগুলা ওনারা বুঝতে পারবেন। আমরা যেগুলা সমস্যা আছে ওইগুলা ওনাদেরকে আমরা তুলে ধরতে পারতেছি, এইটাই মনে করি একটা বড় সাফল্য। জনাব রফিক হায়দার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন। আমরা জানি যে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দীর্ঘ 50 বছরের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের ধারাবাহিকতা কিন্তু এখন আসলে আপনি যেটি বললেন নতুন বাংলাদেশ, 20 বছর আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ এক নেই। সেই নতুন বাংলাদেশে বাংলাদেশ সরকার চায় আপনারা বিনিয়োগ করুন। সেই বিষয়ে আপনার কাছে আমরা আরো প্রশ্ন নিয়ে আসবো। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। তিনি কমিশনার বিএসইসি, আগেই বলেছি একবার। জনাব শামসুদ্দিন আহমেদ, আপনার কাছে ফিরতে চাই। আপনাদের আয়োজনে খুব চমৎকার দুটো আয়োজন আমরা দেখলাম লন্ডন সিটিতে এবং ম্যানচেস্টার সিটিতে। সব মিলিয়ে আপনি মনে করেন সেই দুটো সম্মেলন বা সামিট থেকে কি প্রাপ্তি হলো আমাদের? অনেকগুলো প্রাপ্তি হয়েছে। আমাকে কথা বলতে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকগুলো প্রাপ্তি হয়েছে। প্রথম হচ্ছে যে
আমরা আমাদের দেশের যে সার্বিক একটি আহ, সুন্দর উন্নয়ন হয়েছে গত 50 বছরে। আমরা যে পরিবর্তিত একটি অর্থনীতি, পরিবর্তিত একটি দেশ, যেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল, সেই সন্দেহটাকে খণ্ডন করতে পেরেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদেরকে যেভাবে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেখান থেকে আজকে আমরা প্রায় $2,500 পার ক্যাপিটা ইনকাম করতে পারছি। এটি সহজ কথা নয় 50 বছরের ভিতরে। তো এই জিনিসটি অনেকের কাছে জানা ছিল না, সেটি আমরা জানাতে পেরেছি যে দেশের সার্বিক জিনিস, ইটস নট অনলি মানি, আমরা সার্বিকভাবে যে অনেক কিছু করতে পেরেছি, অনেক পরিবর্তন এসেছে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণ হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে, সেটি আমরা প্রকাশ করতে পেরেছি এবং তারা সেটি জেনে অত্যন্ত খুশি হয়েছেন। এবং আমাদের এই উন্নয়নগুলোতে আর্থ সামাজিক পারিপার্শ্বিক রাজনৈতিক সব ক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে, সেইগুলো দেখে তারা আমাদের প্রতি আরো আস্থা অর্জন করতে পেরেছে, আমাদের প্রতি তাদের বিশ্বস্ততা আরো বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে প্রধান অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে যে আমাদের এখানে অসংখ্য নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন, তাদের সাথে আমাদের সংযোগ পুঁজিবাজার সম্পর্কিত এবং বিনিয়োগ সম্পর্কিত সংযোগগুলি আগে থেকে অনেকটুকুই ছিল। আমরা এই আয়োজনগুলোর মাধ্যমে আরো সংঘবদ্ধ হতে পেরেছি, আমরা আরো তাদের কাছে আসার চেষ্টা করেছি, তারাও আমাদের সাথে সংযুক্ত থেকেছেন এবং অনেক ধরনের আশ্বাস তারা আমাদের কাছ থেকে নিয়েছে এবং আমাদেরকেও দিয়েছেন। এই যে পারস্পরিক একটি আরো বন্ধন দৃঢ় হয়েছে, এটিও একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আমি মনে করি। তৃতীয় যে জিনিসটি হচ্ছে যে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নে যে সবারই একটি ভূমিকা আছে, সেটি এনআরবি বাংলাদেশি হোক বা সে সমস্ত দেশের যারা সম্পদশালী বা দেশের প্রেক্ষাপট থেকেও মানে সেই দেশগুলো এখানে বিনিয়োগ করতে পারে। এটা এরকম না যে আমরা কোনো দান চাই বা আমরা কোনো ধরনের সহযোগিতা, আমরা চাই যে আমাদের উন্নয়নে লাভজনক ভাবে বিনিয়োগ করার সম্পূর্ণ সুযোগ আছে এবং সেই সম্পূর্ণ সুযোগটি তারা যেন নেন। এবং চতুর্থ এবং শেষ বলে আমি থেমে যাচ্ছি, এটা হচ্ছে এই প্রত্যেকটা কাজকে আরো সহজ এবং স্বাভাবিক করে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো আমরা করার চেষ্টা করছি। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এটি বলেছেন যে তাদের জন্য প্রয়োজনীয় যা কিছু করা দরকার সেটি তিনি স্বয়ং সহায়তা করার জন্য প্রচেষ্টা থাকবেন। তো আমরা মনে করি যে আমাদের যে যাত্রাটি হয়েছিল এটি অত্যন্ত ভালো, সাফল্যমণ্ডিত এবং কার্যকর হবে দেশের জন্য। জি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত 4 তারিখে এই সামিটের উদ্বোধন করেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে আপনারা বিনিয়োগ করুন, সব ধরনের সুবিধা আমরা আপনাদেরকে দেব। জনাব শামসুদ্দিন আহমেদ, আপনার কাছে ছোট্ট প্রশ্ন নিয়ে আর আসতে চাই, সেটা হচ্ছে কি পরিমাণে আসলে বিনিয়োগের আশ্বাস পেলেন কিনা এখন পর্যন্ত? এটি আসলে একটি ফ্লুইড প্রশ্ন। এটি একজনকে বলার পরে তাৎক্ষণিকভাবে যে ওনারা বিনিয়োগের সঠিক একটি সংখ্যা বলবে এরকম না। উই এক্সপেক্ট যে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট হবে, কারণ যে ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে, আপনারা শুধু হয়তোবা আমরা দেখেছি যে অনুষ্ঠানগুলোকে দেখেছি, এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা অজস্র প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেছি, মিটিং করেছি, কথা বলেছি সকাল থেকে সেই রাত অবধি। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের তাদের জিজ্ঞাসা ছিল, সেগুলো উত্তর দিয়েছি। তারা সব ক্ষেত্রে আমরা দেখেছি যে খুবই আগ্রহ প্রকাশ করেছে। বড় বড় প্রতিষ্ঠান, সেগুলো গোল্ডম্যান স্যাক্স হতে পারে, মেরিল লিঞ্চ হতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান সমূহ পর্যন্ত, ব্যক্তি তো অবশ্যই আছে, আমাদের দেশের মানুষরা সবাই মিলে বিভিন্ন ধরনের আগ্রহ প্রকাশ করেছে। এবং আমরা মনে করি যে সাইজটা এই মুহূর্তে সাইজটি বলার কোনো যৌক্তিকতা নেই, কিন্তু আগ্রহটা বিপুলভাবে প্রকাশিত হয়েছে এবং আশা করি যে বিপুল পরিমাণেই আমাদের দেশে বিনিয়োগের আগ্রহ তারা প্রকাশ করে। তার মানে তাৎক্ষণিক রেজাল্ট না পাওয়া গেলেও এটি দীর্ঘমেয়াদী একটি ফলাফল বা রেজাল্ট পাওয়া যাবে। পাওয়া গেছে, কিন্তু পরিমাণটা তাৎক্ষণিকভাবে কখনোই বলা যায় না। এটা অনেক ধরনের, মনে করেন একটা কোম্পানি সেটি করবে, মনে করেন যে $1 বিলিয়ন দিবে, তাকে তার বোর্ডের কাছে সেটা অনুমোদন নিতে হবে, এটা প্রসেস করে আসতে তো সময় লাগে। এরকম অনেক $1 বিলিয়ন প্রজেক্ট নিয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আসলে পুঁজিবাজার নিয়ে কেমন ইন্টারেস্ট দেখলেন তাদের, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে? যথেষ্ট আগ্রহ দেখেছি। আমি নিজেও একটি প্রেজেন্টেশন দিয়েছিলাম সেটার পরে, এবং সেই সময় অনেকে অনেক প্রশ্ন করেছেন, তারা জানতে চেয়েছেন যে কিভাবে করা যায় এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমরা আশা করি যে পুঁজিবাজারেও সরাসরি বিনিয়োগ করবেন। সেটি যেহেতু এখন সহজ হয়ে গেছে, আগে অনেক কিছু ছিল না, যেমন নিটা অ্যাকাউন্ট ছিল না, বা অনলাইন বিওআইডি খোলা যেত না, বা আমাদের ট্যাক্স অ্যাডভান্টেজ গুলো ছিল না। এখন সেগুলো যেহেতু সরকার থেকে
দেওয়া হয়েছে। আমরা আমাদের সকল প্রতিষ্ঠানই সহায়ক ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং প্রসেস সিম্পলিফিকেশন আরো প্রতিদিন করে উঠছি। আমরা আশা করছি যে বাণিজ্য করার সাথে সাথে আমাদের মূলধন বাজারেও তারা বিনিয়োগ করবে এবং সেটি আমাদের একটি প্রাথমিক প্রত্যাশা প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও আসবো, তবে এই মুহূর্তে আমরা ব্যারিস্টার এ এম মাসুম আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি লাবণ্য সামিটে ছিলেন এবং খুব কাছ থেকে দেখেছেন সেখানকার বিনিয়োগকারীরা কি বলতে চায় এবং তাদের আসলে মনের কথা কি এবং তারা বাংলাদেশে কি চায়। আপনি যদি একটু বলেন, আপনি তো বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করেন বাংলাদেশের, এই দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে এখন আসলে বিনিয়োগকারী যারা প্রবাসীরা রয়েছেন কিংবা যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, তারা কোন কোন জায়গায় আসলে পরিবর্তন চায় বা কি পরিবর্তন চায়? আপনাকে ধন্যবাদ। আর আসলে ইন ডিটেইলস কিন্তু অলরেডি বলে ফেলেছে আমার পূর্ববর্তী দুই বক্তা। তারপর যে জায়গাটা আমি একটু টাচ করব, ধরেন আমাদের যে এই যে সামিটে এবার যেটা লন্ডনে হয়েছে, আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যেভাবে ইন্সপায়ার করেছে এনআরবি এবং যারা ফরেন ইনভেস্টরদের ছিল এবং নিজে নিশ্চয়তা দিয়েছে যে যদি কোনো ধরনের ইন্টারভেনিং বা ইম্পেডিমেন্ট কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের ইস্যু হয়, প্রয়োজন হলে তাকেও প্রয়োজনে নক করতে বলা। এই যে রাষ্ট্রপ্রধান থেকে যে এই ধরনের নিশ্চয়তা, তখন বোঝা যায় যে কতটা ধরেন রেগুলেটরি বডি এবং সরকার থেকে চাওয়া যে ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে এটা বাড়ুক। এখানে যেটা দেখা গিয়েছে যে আমাদের যে ইনভেস্টমেন্টের এই এত বছর ধরে, ধরেন আপনি যদি স্বাধীনতার পর থেকে আজকে যেই জায়গায় বাংলাদেশ আসছে, যেখানে বিশ্ব ব্যাংক পর্যন্ত এখনো এই ক্রাইসিস সিচুয়েশনে বলতেছে 6.4 পর্যন্ত জিডিপির টার্গেট করা হচ্ছে, তাহলে সেই যে ডেভেলপমেন্ট হয়েছে, এখানে আরো ডেভেলপমেন্ট কিভাবে করা যায় এবং কি ধরনের আমাদের ইন্টারফারেন্স গুলি ছিল বা লুপহোলস গুলি আছে বা রেগুলেটরি পার্ট থেকে, সেখানে ধরেন অনেক ধরনের কোয়েশ্চেন ওখানে আসছে এবং অনেকেই অনেক ধরনের ইস্যু জানতে চেয়েছিল। যেমন ধরেন আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যে একটা প্যারামিটার ছিল, সেটা এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, বাট সেই যে কিছু লিমিটেশন সেখানে, যে আমাদের এখানে যদি কোনো ধরনের ডিসপিউট ঘটে তাহলে সেই ডিসপিউটের আপনি কত সময় লাগবে যেটা রিজলভ হওয়ার জন্য, যেমন জুডিশিয়ারির একটা পার্ট আছে। তারপর আমাদের যে বাইলেটারাল এগ্রিমেন্ট গুলি হয় বা আমাদের যে ইনভেস্টমেন্ট ট্রিটি গুলি হয়, যেখানে আপনার ফিসক্যাল বেনিফিটের কথা বা ডাবল ট্যাক্সেশনের যেই অবস্থাটা অনেক দেশের সাথে আমাদের যেই একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন আছে, সেই জিনিসগুলি ধরা। তারপরে ধরেন আমাদের এখন যেমন আপনি দেখেছেন যে ওয়ান স্টপ সার্ভিস করা হয়েছে, যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আপনার যে কোনো ইপিজেড গুলিতে যদি ইনভেস্ট হয়, একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে। এবং আগে যেটা চিন্তাও করা যেত না যে 24 আওয়ার্স এর মধ্যে আপনি একটা কোম্পানি ইনকর্পোরেট হয়ে যাওয়া, সেটাও কিন্তু এখন হয়ে যাচ্ছে। এবং যে কোনো ইনভেস্টমেন্ট আপনি বাংলাদেশে যদি এখন করেন, আপনি সেটার প্রফিট সহ আপনি সেটা রিটার্ন নিয়ে যেতে পারবেন। সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক প্লাস আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কমিশনার এবং চেয়ারম্যান মহোদয় ছিল, তারা নিশ্চিত করেছে এবং আমাদের প্রসেস এখন ভেরি স্মুথ। আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট 100% নিয়ে যেতে চান, সেটাও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে থ্রুতে আপনি নিয়ে যেতে পারবেন। তাহলে যে কোনো ফরেন ইনভেস্টর যখন যে কোনো একটা দেশে ইনভেস্ট করে, তার প্রথম যেটা ডাউট থাকে যে আমার যে ইনভেস্টমেন্টটা সেটা কতটা সিকিউর এবং সেই ইনভেস্টমেন্টটা আমি কি আদৌ নিয়ে যেতে পারবো কিনা, বা সেখানে যদি কোনো ধরনের ডিসপিউট হয়, সেই ডিসপিউটে আমি কতটা অ্যাডভান্টেজেস বা আমি সেটাকে ফেয়ারনেস আমি সেখানে পাবো কিনা। সেই জায়গাগুলি কিন্তু আমার মনে হয় যে আমরা যে আগে যে অবস্থাটায় ছিলাম, সেই অবস্থা থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছি। যেমন ধরেন আপনি যে কোনো আমাদের ইনভেস্টমেন্ট ট্রিটি এখন আপনি দেখবেন একটা আরবিট্রেশন ক্লজ থাকে এবং আমাদের সেই আরবিট্রেশন মাধ্যমে যে কোনো ডিসপিউট আপনি ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্পেশালি, সেটা কিন্তু খুব কুইক আমরা রিজলভ করে এবং খুব কুইক তারা কিন্তু সেটা রেমেডি পাচ্ছে। এবং অন্যান্য সেক্টরে যে আপনার শুধু ক্যাপিটাল মার্কেটটা, আদার সেক্টরে যে ইনভেস্টমেন্ট, আপনার একটা কোয়েশ্চেন আসছে এখানে যে সেটার কোনো সাইন আমরা পাচ্ছি কিনা। আপনি যদি দেখেন জাস্ট অক্টোবরেই আমাদের এক্সপোর্ট কিন্তু অ্যারাউন্ড 60% বেড়েছে লাস্ট ইয়ার, ইম্পোর্টও কিন্তু অ্যারাউন্ড 50% বেড়েছে, যেটা কিন্তু একটা বিশাল সাইন দেখাচ্ছে যে আমাদের ইকোনমি কত
প্রোগ্রেস করছে, এবং আপনি দেখবেন যে আগের থেকে কিন্তু আমাদের কনজাম্পশন মানে ইকোনমি যে রোলিং হচ্ছে, যে কনজাম্পশন অনেক বেড়ে গিয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ সেটাও কিন্তু, এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু আগের থেকেও কিন্তু এই 2-3 মাসেও কিন্তু বেড়েছে। জি। তার মানে হলো এই যে সামিট গুলি হচ্ছে, সেই সামিট গুলিতে যেভাবে ফরেন ইনভেস্টমেন্ট ইন্সপায়ার হচ্ছে, এট দি সেম টাইম আমাদের যারা লোকাল প্রাইভেট ইনভেস্টার্স তারাও কিন্তু ইন্সপায়ার হচ্ছে। সেটা কিন্তু আমার মনে হয় রেজাল্ট জি। সামনে অনেক জি, ভালো। জনাব ব্যারিস্টার এম মাসুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন নিয়ে আমরা একটু রফিক হায়দার আপনার কাছে একটু আসতে চাই, খুব ছোট করে জানতে চাই। যেমনটি ব্যারিস্টার মাসুম বললেন যে আমাদের ইম্পোর্ট বেড়েছে, বেশ বেড়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে ইম্পোর্ট বাস্কেটের মধ্যে শুধুমাত্র পোশাক খাতি মানে 85% মতো জায়গা দখল করে রয়েছে। জনাব রফিক হায়দার, যুক্তরাজ্যে তো বিশাল বড় বাজার রয়েছে এবং সেখানে অনেক পৃথিবীর অন্যতম ধনী দেশ যুক্তরাজ্য, সেখানে শুধুমাত্র পোশাকই কেন, আমরা পোশাক ছাড়া কি অন্য কিছু রপ্তানি করতে পারি না? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন 5th ইকোনমিক কান্ট্রি ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু 99% ইম্পোর্টেড কান্ট্রি, এখানে অনেক বড় বাজার হয়ে গেছে। শুধু বাংলাদেশ এ কারণেই গার্মেন্টস সেক্টরে আপনার বিশেষভাবে নজর দিচ্ছে, যেখানে অধিকাংশ লোকই গার্মেন্টস সাথে জড়িত, ওনারা মার্কেটিং এভাবে করছেন এবং ওনারা সাফল্য নিয়ে আসছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বাজার করতে গেলে সেখানে মার্কেটের অবস্থা জানতে হবে, কি কি সুবিধা অসুবিধা আছে এগুলা বুঝতে হবে। কিন্তু দেখা গেছে একটা জিনিস বাস্তব সত্য, প্রাইম মিনিস্টার যে স্পিড নিয়ে এখানে মার্কেটিং করতেছেন বাংলাদেশের বাইরে, একসময় কিন্তু এরকম ছিল না। বাংলাদেশের যে হাই কমিশন যেগুলা ইকোনমিক আপনার সমৃদ্ধি নিয়ে মার্কেটিং করার কথা ছিল, অতীতে এরকম দেখা যেত না। ইদানিং প্রাইম মিনিস্টার যেখানে নিজে সরাসরি বাংলাদেশের ইমেজকে সামনে এবং বাংলাদেশকে কিভাবে আরো খুব তাড়াতাড়ি আপনার এই বিশ্বের মডেলে হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তার পাশাপাশি বাংলাদেশ যাতে ডেভেলপড কান্ট্রি হয়ে যায় 2041-এর ওনার একটা ভিশন রয়ে গেছে। সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন অনেক খাত রয়ে গেছে যেগুলা এখন বর্তমানে, আমি আমার সেক্টরেই বলি, একটা সেক্টর হচ্ছে ফুড রিলেটেড সেক্টর, যেখানে 400 মিলিয়নের মার্কেট আছে, সেখানে বাংলাদেশের কিন্তু অতি নগণ্য, বর্তমানে 40-50 মিলিয়নের আপনার মার্কেটিং হচ্ছে, যেটা আমরা ইম্পোর্ট করি। আমি গ্রোসারির সাথে রিলেটেড, এই আমাদের ইম্পোর্টিং হচ্ছে আমাদের 1100-র মতো বাংলাদেশি রিলেটেড গ্রোসারি শপ আছে। সুতরাং ওনারা সবাই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনতেছে, এগুলা বাংলাদেশ থেকে করা সম্ভব। কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি, এখন এই যেগুলা ব্যুরোক্রেটিক প্রসেস ছিল, ওয়ান স্টপ সার্ভিস, ওগুলা ঠিক মতো এখনো আপনার এইসব সেক্টরে কিন্তু এখনো কাজ করে না। সেই বিষয়গুলো কোথায় কোথায় হাত দেওয়া দরকার, কোথায় কোথায় কাজ করা দরকার, এগুলো আমরা বিস্তারিত জানতে চাই জনাব রফিক হায়দার। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আসলে লন্ডনে বিনিয়োগ সম্মেলন এবং সেখানে বিনিয়োগ বাড়াতে আরো কি করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। ছোট্ট একটি বিরতির বাধা পেরিয়ে আমরা আবারও আসছি, থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি লন্ডনে বিনিয়োগ সম্মেলন নিয়ে, সেইখানকার ব্যবসায়ীরা আসলে কি চায় বাংলাদেশ থেকে, কি করলে বাংলাদেশে আরো বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যাবে। শুধুমাত্র লন্ডন নয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু এর আগে দুবাই, যুক্তরাষ্ট্র, এরপর সুইজারল্যান্ড, এরপর লন্ডন, ধারাবাহিকভাবে কিন্তু সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ব্র্যান্ডিং, বাংলাদেশের যে ইমেজ সেটি তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের যে গত কয়েক বছরের উন্নয়ন সেটি আসলে তারা তুলে ধরার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশে আরো প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আসে। জনাব রফিক হায়দার, বিরতিতে যাবার আগে আপনি নানা বিষয়ে কথা বলছিলেন, আপনি বলছিলেন যে আপনারা দীর্ঘমেয়াদী পলিসি এটি চান, এবং এর বাইরে আমরা জানি আপনারা আইনগত কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা সেটি দেখতে চান বিনিয়োগ করার আগে, ট্যাক্স বেনিফিট কেমন পাওয়া যাবে সেটি দেখতে চান, নানাবিধ সুবিধা পেলেই পরে আপনারা আসবেন। কারণ আপনাদের সামনে, কিংবা শুধু আপনি নয়, যুক্তরাজ্যের যারাই রয়েছে বড় বড় বিনিয়োগকারী, তারা আসলে তাকিয়ে থাকে সেই সব দেশের দিকেই যেখানে বেশি বেনিফিটস পাওয়া যায়। আপনি মনে করেন কি যে আমাদের আইনগত কোনো রকমের ব্যারিয়ার আপনারা দেখেন কিনা, পলিসিগত কোনো ব্যারিয়ার দেখেন কিনা, কিংবা ট্যাক্সেশনে কোনো ব্যারিয়ার দেখেন কিনা, জনাব রফিক হায়দার? ধন্যবাদ আপনাকে। দেখুন, অতীতে দেখা গেছে অনেক সময় এখান থেকে যারা ইনভেস্ট করতেছেন অথবা করছেন, অনেকে অনেক ঝামেলায় ছিল, যেগুলো পেপার পত্রিকার মাধ্যমে আপনারা শুনেছেন, জেনেছেন। আমরা যখন এই দেশে ব্যবসা করি তখন
আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন দেশের এমবেসি গুলা ওরা কিন্তু মার্কেটিং করে তাদের অবস্থান তুলে ধরে, কিন্তু আমাদের এখানে এইরকম খুব কম সুযোগ। বাংলাদেশ এমবেসি এইরকম কোনো সেমিনার তাদের বাংলাদেশে ইনভেস্ট করলে কি হবে কিনা এই ধরনের অতীতে ছিল না, হয়তো বা বর্তমান অবস্থায় এগুলা ফিরে আসবে। আজ থেকে 10 বছর আগে মালয়েশিয়া, থাইল্যান্ড, অন্যান্য দেশে আমরা যখন যাই, ওরা কিন্তু এমবেসির মাধ্যমে আমাদেরকে ওই সব দেশ ভিজিট করার জন্য পাঠিয়েছিল। কি জন্য? যাতে ওই দেশের ইকোনমি কিভাবে ডেভেলপ করা যায়, ওই দেশ থেকে যে এক্সপোর্ট হয় ওগুলো কিভাবে আসতে হবে, আমাদের কিছু মানে জ্ঞান, আমাদের কিছু ধারণা নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি কিছু জিনিস আমাদের অনেক ভালো হয়ে গেছে, কিন্তু এগুলা ঠিক মতো উপস্থাপন করা হয়নি। এগুলা করার জন্য বাংলাদেশ এমবেসি ওনাদের কাজ রয়ে গেছে। একটা সেমিনার করলে কিন্তু যে কোনো জিনিস থেকে উত্তরণ করা যায় না, অথবা একটা সেমিনারে কিন্তু সবাই ইনভেস্ট করার জন্য যদি আগ্রহ হয়, কিন্তু বাস্তবায়ন এবং এইটার সুদূর প্রসারী কি ক্ষতি কি লাভ, বাংলাদেশের অবস্থান, আর্থসামাজিক অবস্থান, সিকিউরিটির অবস্থান, কমিউনিকেশনের অবস্থান, জি। কোন জায়গায় করলে কি করতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু করতে হয়। এটা একটা ধারাবাহিক প্রসেস। আমি মনে করি এই যে আপনার এখানে ইম্পোর্টেড শুধু ফুড রিলেটেড আমি আছি, কিন্তু এখানে আপনি জানেন শু বাংলাদেশের একটা এফএক্স একটা নামে একটা শু ফ্যাক্টরি আছে, ওনারা কিন্তু এই সারা বিশ্বের সব জায়গায় দেন, এবং এইটার মার্কেটিং কিন্তু লন্ডনে খুব কম হয়। কিন্তু এই লন্ডন কিন্তু আপনারা জানেন এটার একটা বিরাট মার্কেট রয়েছে। এইভাবে অনেক কিছুর মার্কেট আছে আপনার যেগুলা করলে, কিন্তু ওইগুলা জানতে হবে। আমার মনে হয় এখানে যারা বিজ্ঞ আপনার আমাদের এখানে যারা আছেন আমাদের সাথে, ওনারা কিন্তু জানেন, ওনারা যদি ওইসব বিষয়ে যে অথরিটি রেগুলেটরি অথরাইজড, ওনাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারের মাধ্যমে বাংলাদেশকে আরো তুলে ধরতে হবে কোন কোন জায়গার সমস্যা। আমরা তো বললাম এগুলোর অ্যাড্রেস করতে হবে, যেভাবে এখন ব্যবসা ওই অথরিটি গুলা জি। ডাইরেক্টলি 24 ঘন্টার মধ্যে আপনার কাজ করে, অন্যান্য সেক্টরে এগুলা করা দরকার। আচ্ছা, আপনি একটা সেক্টরের কথা বললেন, সেটা হচ্ছে লেদার সেক্টর বা চামড়া সেক্টর। আরো দুইটি সেক্টরের কথা বলবেন যেখানে আসলে লন্ডনের বাজারে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে। আমি দেখুন বাংলাদেশের অনেক, আমি ফুড রিলেটেড বললাম, তারপরে Food। দেখেন আপনার ওই যে ক্রুকারিজ আছে, এগুলা কিন্তু পাকিস্তান থেকে আসে। কিন্তু আমাদের এখানে আপনারা নিশ্চয় জানেন 12,000 উপরে রেস্টুরেন্ট আছে। একটা আইটেম দিয়ে তো মিলিয়নার অথবা এক্সপোর্ট করা যায় যে কোনো জিনিস, কিন্তু এইগুলার সাথে রিলেটেড অনেক জিনিস আছে যেগুলা করতে গেলে কোন জায়গায় আসতে হবে, কি করতে হবে। আপনি যে ছোট ছোট আপনার ক্রুকারিজ আছে না, জি। ওইগুলা বাংলাদেশের যে আপনার সিরামিক আছে না, জি। কিন্তু ওইগুলা বিশ্বের নাম্বার 1 মানদণ্ডে, এগুলা আপনার বাংলাদেশের বাইরে এগুলা চলবে। কিন্তু চলতে হলে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। আমরা যদি নিয়ে আসি, এগুলো আসতে গেলে আমাদের কার্গোর সুবিধা নেই। আমাদের সমস্যা হচ্ছে যেগুলা আপনার বর্তমানে গার্মেন্টস নিয়ে আমরা সবসময় কার্গোর চিন্তা করি, কিন্তু যে কোনো জিনিস মার্কেটিং করতে হলে এটা টাইমিং, তার টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি ওগুলা রেগুলার যাতে সাপ্লাই আসতে পারে, এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আপনার আগের চেয়ে বেটার হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন এমপ্লয়মেন্ট ল যেগুলা, ওগুলা তুলে ধরতে হবে। আমরা যদি বাংলাদেশ থেকে স্পাইস নিয়ে আসতে হয়, তাহলে অনেক সময় দেখা গেছে যে স্পাইস গুলার মান ঠিক থাকে না। জি, জনাব রফিক হায়দার, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার কাছে আমরা আবারও প্রশ্ন নিয়ে আসবো। জনাব ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে একটু ছোট করে আসতে চাই যে এই যে নানা বিষয় বলা হলো, যে আইনগত কোনো বিষয়, আপনি যেহেতু আইন নিয়ে কাজ করেন এবং দীর্ঘমেয়াদী পলিসি চায় প্রবাসীরা, ট্যাক্সের বিভিন্ন বেনিফিট চায়, ট্যাক্স হলিডে, এবং সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে আজকে একরকম পলিসি থাকে, 2 বছর পর সেটা চেঞ্জ হয়ে যায়। আপনি একটু বলবেন যে এখানে কাজ করা দরকার কিনা বাংলাদেশের? আসলে আপনি দেখবেন যে কোনো ভাইব্রেন্ট ইকোনমি, ধরেন আপনি ইউকেরই ধরেন, যদি এক্সাম্পল যদি নেন, পুরো ইউরোপের মধ্যে ইউকেতে কেন বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো হচ্ছে? অনলি বিকজ অফ এটা আপনি ফোরকাস্ট করতে পারেন যে ফোরহেড, এবং এদের সবকিছু হলো সিম্পলিসিটি, ইজি করে দেওয়া। ঠিক বাংলাদেশে যে জিনিসগুলি আমাদের, যেমন ধরেন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন 1947, আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাক্ট, সেটা হলো 1980। এই যে কিছু আইন আছে যেগুলি আমাদের অনেক পুরনো, ইভেন কোম্পানি অ্যাক্ট 1994, আপনি দেখবেন এগুলির ইয়ার্স শুনলে আপনি মনে করবেন যে এটা অনেক আগে। যে জিনিসগুলি এখন, যেমন আমাদের আমাদের যে অ্যাডভাইজার পিএম সালমান এফ রহমান, উনি, আমি যেটা জানি যে বেবজা এবং
বিডি ইয়ে থেকে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক কাজ করে যাচ্ছে, এবং উনি স্পেসিফিকলি আমার সাথে একটা 1-to-1 একটা কনভারসেশন হয়েছিল, সেখানে এই আইনগুলিকে আমি তুলে ধরেছিলাম, এবং এই আইনগুলি কিভাবে রিফর্ম করা যায় এটা কমার্স মিনিস্ট্রি এবং এখানে আমাদের ব্যাংকিং সেক্টরেও কিন্তু আপনি দেখেন যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, যেই কমার্শিয়াল ট্রানজাকশনে যে আইনগুলি স্ট্রেইট আমাদের ইনভলভমেন্ট হয়, সেটা শুধু ব্যাংকিং সেক্টর না, কমার্স মিনিস্ট্রিও না, আবার যে বেজা বা বিডা এদেরও না, সকলেই এখানে অনেকগুলি রেগুলেটরি রিফর্ম আমাদের দরকার, যেটা কাজ চলছে। এটা আমি জানিও অনেক জায়গায় তাদের ড্রাফট হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফাইনালাইজ হয় না। সেই এই ড্রাফটগুলি যখনই আপনি স্ট্যাচুটরি আকারে ফাইনালাইজ হয়ে যাবে, যেটা হয়তোবা এই 2021 এর মধ্যে আমরা হয়তোবা চেহারা দেখতে পারবো, যেমন ব্যাংক্রাপসি অ্যাক্ট আমাদের 1997 এর, সেইটা ইয়ে করবে, যেমন অনেকগুলো আইন যেটা আসলে পুরনো এবং যেগুলো আসলে এগুলি রিফর্ম হচ্ছে। এবং এট দি সেম টাইম ওই যেটা আমি বললাম যে ওয়ান স্টপ সার্ভিস, যেটা তারা উদ্যোগ নিয়েছে, এবং সেটা কিন্তু অনেকগুলি সার্ভিসেস তারা এটা সবচেয়ে বেশি আসলে যেটা চায় ফরেন ইনভেস্টররা, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। আমরা এই প্রসঙ্গ নিয়ে জনাব ডক্টর শামসুদ্দিন আহমেদ আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি একটু বলবেন যে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, সেই ওয়ান স্টপ সার্ভিস তো অনেকগুলো সংস্থা রয়েছে, আমরা একটি সংস্থার একটি আমরার নিচে কেন নিয়ে আসতে পারি না ওয়ান স্টপ সার্ভিসে? কে অন্যদিকে আপনি আইনগত কিছু ঝামেলার কথা শুনলেন, যেমনটি ব্যারিস্টার মাসুম বললেন যে আইনগুলোকে আসলে রিফর্মস করার সময় হয়েছে, সেইখানে কি কোনো কাজ করার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আপনারা বলেছেন যে ফরেন এমবাসি গুলো, ইনফ্যাক্ট আমাদের এখন একটা ইকোনমিক ডিপ্লোমেসি ডাইমেনশন কিন্তু এসেছে। আগে যে জিনিসটা আমাদের ওরকম ছিল না, কিন্তু এখন আমরা ইকোনমিক ডিপ্লোমেসির দিকে খুবই বেশি আগ্রহী হয়েছি। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে এমনকি গতকালকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টিকা রপ্তানির কথা বলেছেন, যে কিভাবে টিকা রপ্তানি করা যায়। কয়েকদিন আগে আরেকজন মন্ত্রী মহোদয় আমাদের বলেছেন যে চিংড়ি কিংবা পান যেগুলো রপ্তানি হতো, সেগুলোর মান কিভাবে সংরক্ষণ করে আরো ভালো করে আমাদের যে কথাগুলো রফিক হায়দার বললেন যে মান নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি, মান উন্নয়নের জন্য ওনারা এগ্রিমেন্টও করছেন। যেমন ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফুড স্ট্যান্ডার্ড যারা আছে, গতকালকে সেখানে গতকাল বা পরশু এগ্রিমেন্টও হয়েছে যে কিভাবে সেগুলো মান উন্নয়ন করা যেতে পারে। ভারত সো একটা প্রচেষ্টা আছে। ট্যাক্সের কথা বলেছেন আপনারা, ট্যাক্সেও কিন্তু অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে আমরা কিন্তু কিছু ইউনিক বেনিফিট দেওয়ার চেষ্টা করি আমাদের যারা ইনভেস্টর তারা, ইনক্লুডিং স্পেশাল ইকোনমিক জোন, অথবা মনে করেন যে ট্যাক্স রিবেট আর এক্সেম্পশনস অর রিপ্যাট্রিয়েশন ডাইমেনশন, সব ক্ষেত্রে কিন্তু আমরা স্পেশাল প্রিভিলেজ দিয়ে থাকি। এই জিনিসগুলো ঠিকভাবে তুলে ধরা হয়নি, এই জন্য হয়তো বা অনেকে জানেন না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হয়েছে ইতিমধ্যে, যাতে করে খুব সহজেই জিনিসগুলোকে পাঠিয়ে দেওয়া যায়। সো আমি মনে করি যে যে ওয়ান স্টপ সার্ভিসের ডাইমেনশনটা বলা হচ্ছে, সেখানেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এবং বিডাতে আপনি যদি যান, সেখানকার প্রত্যেকটি কাজ এখন 100% ডিজিটালাইজড হয়েছে। আগে যেগুলো ধরে ধরে ম্যানুয়ালি করা হতো, সেই জিনিসগুলো ডিজিটাল হয়েছে। আরো ডিজিটালাইজেশন এবং আরো আইসিটির দিকে আমাদের বিপুল লক্ষ্য আছে, এবং এই কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিকে আমরা খুব সিরিয়াসলি অ্যাডপ্ট করার চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত এটাকে আমাদের সমস্ত কাজের ভিতরে আনার চেষ্টা করছি। সেই জিনিসটা যত দ্রুত আমরা সম্পূর্ণ করার দিকে ধাবিত হচ্ছি, তত দ্রুতই আমরা ওয়ান স্টপ সার্ভিসটাকে ইফেক্টিভলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হব বলে জনাব ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি এটিই বলতে চাচ্ছেন যে সরকারের নীতি নির্ধারক যারা আপনারা রয়েছেন, তারা যথেষ্ট আন্তরিক এই সব জায়গায় কাজ করতে। হয়তোবা কোনো জায়গায় ছোটখাটো কোনো কিছু রয়েছে, সেগুলো দূর করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে আরো কথা বলতে চাই দর্শক, আমরা বিনিয়োগ নিয়ে আরো কথা বলতে চাই, কি করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়। তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি লন্ডন বিনিয়োগ সম্মেলন নিয়ে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল। আমি শেষ অংশে এসে আমি জানতে চাইবো যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আসলে আগ্রহের কথা। জনাব রফিক হায়দার, আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনারা যারা রয়েছেন প্রবাসে এবং যারা সেই দেশের বিভিন্ন চেম্বারগুলোকে যারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের মধ্যে এই যে এতগুলো সম্মেলন হলো এবং বাংলাদেশের পুঁজিবাজার নিয়েও কিন্তু বেশ কিছু প্রেজেন্টেশন সেখানে ছিল,
তো জনাব রফিক হায়দার, আপনি একটু বলবেন যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আপনাদের কোনো আগ্রহ বা প্রবাসীদের কোনো আগ্রহ আপনি দেখেছেন কিনা? জনাব রফিক হায়দার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি বলেন। জি, প্রশ্নটি ছিল যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে বেশ কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং নানা সম্ভাবনাময় একটি বাজার বলা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারকে। আপনারা কি সেই বিষয়ে বা যারা প্রবাসী বিনিয়োগকারীরা রয়েছেন তারা কোনো রকমের আগ্রহ দেখিয়েছেন বা পুঁজিবাজার নিয়ে আপনাদের অবস্থানটা জানতে চাই? দেখুন, আমাদের অনেকের আগ্রহ ছিল। অতীতে কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের যেভাবে স্ক্যান্ডাল ছিল, এখনো আমাদের মানুষের মনের মধ্যে রয়ে গেছে যে একটা আনস্টেবল একটা পুঁজিবাজার। সুতরাং এই যে বর্তমান যে কিছুদিন আগে সেমিনার হয়ে গেছে, এখানে অথরিটি যিনিরা আসছিলেন ওনারা খুবই বিজ্ঞ এবং এক্সপার্টিস ছিলেন। তখন ওনাদের বলার পরে আমাদের এখানে যারা এই ধরনের পুঁজিবাজারের সাথে ইনভলভ, এখানে আপনি নিশ্চয়ই জানেন অথবা আপনারা বুঝতে পারবেন যে এখানে স্টক এক্সচেঞ্জের সাথে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু ইনভলভ। আমাদের অনেকই আত্মীয় স্বজন কিন্তু ইনভেস্ট করে। কিন্তু বাংলাদেশের অনেক লুক্রেটিভ কিন্তু আপনার এই ব্যবসা করলে পাওয়া যায়, কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু বেশ কিছু ইন্ডেক্স স্ক্যান্ডাল হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে এখনো আমাদের আশ্বস্ত হয়নি। তার মানে এখনো পর্যন্ত আপনারা সেই রকমের আত্মবিশ্বাস পাচ্ছেন না? শেষাংশে খুব সময় কম থাকার কারণে আমরা অনেক শুনতে পাচ্ছি না জনাব রফিক হায়দার। আমরা করলে আমরা মনে করি আমরা ইনভেস্ট করব। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। জনাব ব্যারিস্টার এম মাসুম, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসতে চাই যে এখনো পর্যন্ত দেখেন সেই 2010 সালের ধস, এরপরে প্রায় 11 বছর কেটে গেছে, তার এখনো পর্যন্ত প্রবাসীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে যে আত্মবিশ্বাস সেই জায়গায় তৈরি হয়নি। কি করলে আপনি মনে করেন যে আত্মবিশ্বাস তৈরি হতে পারে? খুব সংক্ষিপ্ত করে বলবেন। আসলে আমি বলবো আমরা একেবারে রাইট মুভে আছি। যদি আপনি দেখেন বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ সেই 1954 থেকে আমরা মানে আস্তে আস্তে করে কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে। যদিও 1996 এর একটা কিন্তু 1993 তে যখন কমিশন সেট আপ হলো, কমিশন সেট আপ পরে 2010 এর যে ধসের কথা বলছেন সেটা কিন্তু একেবারেই আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের একটা নেগলিজেন্স ছিল, যার কারণে সেই ঘটনাটা ঘটেছিল। বাট এখন সেই স্টেজে আমরা নাই। বাট তখনকার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তখন আমাদের ইন্ডেক্স ছিল অ্যারাউন্ড 8200-র উপরে। আমাদের জিডিপি কন্ট্রিবিউশন ছিল বোধহয় 50% অ্যাবভ। আর আমাদের যদি ইন্ডেক্স ধরেন 8000-এর উপরে, এখনকার ইন্ডেক্স কিন্তু 7000 ছুঁই। তাতেই কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে অনেক রিপোর্ট আসছে যেগুলি কিন্তু নেগেটিভ ভাবে করা হয়েছে। তার মানে হলো আমাদের কিন্তু একটু ভালোভাবে চিন্তা করতে হবে, কারণ এটা কিন্তু অনেক দূর যাওয়ার। এবং আমাদের টার্নওভার যেটা ধরেন এখন 5.5 লাখ কোটি টাকার আমাদের নেট ক্যাপ, সেখানে টার্নওভার মিনিমাম 5,500 কোটি টাকা হওয়া উচিত। এবং সেটা জি জনাব ব্যারিস্টার এম মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে। 1600 কোটি টাকা ছিল, তাহলে তো এখন আরো অনেক বেশি হওয়া উচিত। জি, সে হওয়া উচিত। শেষ সময়ে আমরা ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ আপনার কাছে একটু আসতে চাই যে এই যে শুনলেন প্রবাসীদের কথা, ব্যারিস্টার মাসুমের কথা, আপনারা পুঁজিবাজারের কল্যাণে দীর্ঘমেয়াদী কি কি কাজ করতে চান এবং যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে কি আশ্বাস দিতে চান খুব সংক্ষিপ্ত করে? জি, আমি অনেক কিছু বলতে পারি। সংক্ষিপ্তভাবে একটি কথা বা দুটি কথা বলি, সেটা হচ্ছে যে আইন কানুনগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান কমিশন গত 1.5 বছরেই দায়িত্ব নেওয়ার পর থেকে অসংখ্য আইন সংশোধন করেছে, যেগুলো মার্কেটকে আরো রেগুলারাইজ করেছে, আরো সুন্দর একটি পর্যায়ে নিয়ে গেছে। আইন সংশোধন করেছে, আইন তৈরিও করেছে, বিধিবিধান তৈরি করেছে। সো এটি একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এবং সেটাকে প্রয়োগ করারও চেষ্টা করা হচ্ছে। আগে যেমন মনে করেন যে গত 10 বছরে যে পরিমাণ আইনানুগ ব্যবস্থা নিয়ে হয়েছে, তার প্রায় 25% অংশ এই গত কিছুদিনে করা হয়েছে। সো আমরা চাচ্ছি যে সুপারভিশনটাকেও আরো শক্তিশালী করতে, সেটাও আমরা করেছি। এবং ফাইনালি আমরা এই সমস্ত সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনকে একটা ব্যাপক ভূমিকা দেওয়ার চেষ্টা করছি। এবং ডিজিটালাইজেশনটা যেহেতু আমরা করছি কন্টিনিউয়াসলি, আমরা আশা করছি যে নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ডাইমেনশন তৈরি করে, নতুন নতুন এভিনিউজ তৈরি করে আমরা আশা করি যে আমাদের যারা বিনিয়োগকারী তাদের আস্থা জাগিয়ে রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ আপনাকে। জনাব রফিক হায়দার, আপনি এসে শুনছিলেন যে আসলে বাংলাদেশ সরকারের সাথে যারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদের মতো, তারা কিন্তু চাচ্ছে পুঁজিবাজারের উন্নয়ন করতে। এবং এই পুঁজিবাজারে আপনারা আশ্বাস রাখতে পারেন, এই পুঁজিবাজার 4000 থেকে এখন 7000 এবং এখান থেকে অনেক দূর যাবে, সেই প্রত্যাশিটা সবার কাছে রয়েছে। দর্শক, আজ এ পর্যন্ত। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি পরের কোনো সংলাপে আপনারা যুক্ত হবেন আমাদের সঙ্গে। আপনারাও ভালো থাকবেন।
থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখতে পারেন নিউজ 24-এ।